আপনাদের সিলেটে চা বাগানের কথা বেশ শুনেছি। করাচিতে আমাদের সাথে বাংলাদেশি কজন ছাত্র ছিল। তাদের কাছে আপনাদের দেশের কিছু কিছু তথ্য জেনেছি। আপনি কি জানেন আপনাদের দেশের বেশ কজন তরুণ মুজাহিদ আফগান লড়াইয়ে শহীদ হয়েছেন? তাদের দুজন আমাদের সেক্টরে লড়াই করতেন। খুবই প্রাণবন্ত, চরিত্রবান, খোদাভীরু ছিলেন তারা। কি ভেবে যেন পিছনের দিকে তাকালাম, দেখি পর্দার আড়ালে সুমাইয়া ও তার আম্মা দাঁড়িয়ে। তাড়াতাড়ি মুখ ঘুরিয়ে নিলাম। শেখ ওসামা বিষয়টা লক্ষ্য করে বললেন, বাড়িতে এলে আম্মি যান এক মুহূর্তের জন্য আমাকে চোখের আড়াল করতে চান না। সত্যি মাহমুদ সাহেব, পৃথিবীতে মায়ের ভালোবাসার কোনো তুলনাই হয় না। কখনো কখনো আম্মি আমাকে লড়াই ছেড়ে স্বাভাবিক জীবন যাপন করতে বলেন, কিন্তু আপনি বলুন, পত্তলিকদের এই জুলুমের রাজত্বে স্বাভাবিক জীবন যাপন কি সম্ভব? আমি কিছু বলার আগেই তিনি আবার বলতে লাগলেন, আম্মিজানকে আমি বলি, আল্লাহর কাছে দোয়া করুন আপনার ছেলে যেন কাশ্মীরকে আজাদ করে খোদার রাজ কায়েম করে স্বাভাবিক জীবন যাপনের লক্ষ্যে ঘরে ফিরে আসতে পারি। মাহমুদ সাহেব, আপনি বলুন তো, আমাদের এই জন্মভূমি কি কোনোদিন মুক্ত হবে না? শেখ ওসামার চোখ দুটি অশ্রুসজল হয়ে উঠল। আমি কি জবাব দিব ভেবে পাচ্ছিলাম না। আবেগ মথিত কণ্ঠে উচ্চারণ করলাম, আল্লাহ আপনাদের এই বাসনা পূর্ণ করে দিন। রাতে ঈশার নামাজ পড়লাম এই মুজাহিদ কমান্ডারের সাথে। তিনি আসার পর এ পর্যন্ত বেশিরভাগ সময় কাটিয়েছেন আমার সাথে বিভিন্ন গল্পগুজব করে। একসময় যার সাথে সামান্য কথা বলার জন্য আমি লালায়িত হয়ে উঠেছিলাম, আল্লাহর ইচ্ছায় আজ তার বাড়িতে আমাকে আশ্রয় নিতে হয়েছে। মুজাহিদদের জীবনযাত্রা, তাদের পরিবার পরিজনদের খবরাখবর, তাদের সাথে এতটা একাত্ম হয়ে জানার সুযোগ আমি পাবো তা ভাবতেই পারিনি। নামাজ শেষে শেখ ওসামার সাথে বৈঠকখানায় বসে আবারও বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করছি। এ সময় আইয়ুব এসে জানালো শেখ ওসামাকে আম্মা ভিতরে ডেকে পাঠিয়েছেন। শেখ ওসামা অল্পক্ষণ পরেই ভিতর থেকে হাসতে হাসতে চলে এলেন। আমাকে লক্ষ্য করে বললেন, আম্মিজান কেন ডেকেছেন জানেন? আমিও হেসে জবাব দিলাম, নিশ্চয়ই ওনাদের ছেড়ে আমার সাথে বেশি সময় কাটানোর অভিযোগ জানিয়েছেন। না, এজন্যে নয়। আম্মিজান আজ আমাকে নিজের হাতে খাইয়ে দিতে চেয়েছেন। দেখুন দেখি কি কাণ্ড। এখানে আপনাকে একা খিদে দিয়ে আমি আমার মায়ের সাথে আহার করি। মনে হয় আমি কেবল পৃথিবীতে একমাত্র মায়ের সন্তান। বললাম, তিনি ঠিকই বলেছেন, ওনাকে আপনি নিরাশ করবেন না। কতদিন পর আপনি বাড়ি ফিরলেন। জীবন মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে শত্রুদের সাথে লড়াই করেন। মা যে কত ব্যাকুল হয়ে কাল যাপন করেন বাড়িতে, তা আমরা কতটা উপলব্ধি করতে পারি বলুন। কিন্তু এ যে অন্ধ মাতৃস্নেহীর কাছে এক ধরনের অবিচার, তিনি সেটা বোঝেন না। আপনি যে নিজের মাকে ছেড়ে এখানে বিদেশে এসে অসুস্থ অবস্থায় আছেন, সেটা বিবেচনায় রাখা উচিত। আপনি ভুল বুঝবেন না। এখানে আপনার আম্মি যে আমার জন্য কতটা তাকলিফ করছেন তা আমি কেবল বুঝতে পারছি। সত্যি বলছি, যদিও তিনি হিজাব রক্ষার্থ আমার সামনে খুব একটা আসেন না, কিন্তু তার স্নেহ মমতা আমার মায়ের কথা বিলকুল ভুলিয়ে দিয়েছে। আমাদের কথা চলতে চলতে আইয়ুব খাওয়ার ডিশ নিয়ে হাজির হলো। দস্তরখান পাততে পাততে আইয়ুব বলল, আম্মিজান বলেছেন আপনাদের সব কথা তিনি পর্দার ওপার থেকে শুনেছেন। তিনি এতটা ভেবে কথাটা বলেননি, তাই এখানেই আপনাদের দুজনের খাবার পাঠিয়েছেন। আমি শেখ ওসামাকে অনুরোধ করলাম ভিতরে মায়ের কাছে চলে যেতে। ঠিক এ সময় পর্দার ওপার থেকে তার আম্মা বলে উঠলেন, বাবাজি, সত্যি আমি বিষয়টি ভালোভাবে চিন্তা করে এমন প্রস্তাব করিনি। তোমরা এখানে একসাথে বসে খাও, আমি আড়াল থেকে দেখব। এটা আমার নির্দেশ এবং সত্যি এতে আমি খুব খুশি হব। কেন জানি আমার চোখ দুটি অশ্রুতে পূর্ণ হয়ে উঠল। পাছে তাদের চোখে ধরা পড়ে যায়, তাই দ্রুত নিজেকে সংযত করে আহারে মন দিলাম। আসরের নামাজের পর শেখ ওসামা আমাকে বললেন, আপনি যে নিজেকে সম্পূর্ণ সুস্থ বলে দাবি করছেন, তার একটা পরীক্ষা হয়ে যাক, কি বলেন? আমি হেসে বললাম, আমার জানা নেই আপনি কেমন পরীক্ষার কথা বলছেন। আপনার মতো একজন মহান মুজাহিদের কাছে পরীক্ষা দেওয়ার কোনো যোগ্যতাই আমার নেই। তবু পরীক্ষার ধরনটা জানতে পারলে একটু প্রস্তুতি অন্তত নেওয়া যেত। মাহমুদ সাহেব, ঘাবড়াবার কিছু নেই। যদি 2-3 মাইল পথ হাঁটার সঙ্গতি আপনার থাকে তো আমার সঙ্গে চলুন। কাশ্মীরের প্রতিটি ধূলিকণা আজাদের জন্য হাহাকার করছে।
এর চিৎকার শুনে যারা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে আজাদির পথকে সতেজ এবং চাঙ্গা করে তুলেছে, তেমনি এক আজাদি পাগল শহীদের খুননাগা মাটির স্পর্শ পেতে চলুন আমার সঙ্গে। আপনি আন্তর্জাতিক মিডিয়ার একজন কর্মী। আপনাকে এই জমিনের পরতে পরতে লুকিয়ে থাকা মর্মান্তিক ইতিহাসের বিশাল বেলাভূমির দু একটা বালিকোনার সাথে পরিচয় করিয়ে দিতে চাই। গোটা কাশ্মীর যদি কখনো মুক্ত হয়, আজাদ কাশ্মীরের ইতিহাস যখন নতুন করে লেখা হবে, হতে পারে আপনার এই অভিজ্ঞতা সঞ্চিত লেখনী সেই ইতিহাসের একটা ক্ষুদ্রতম উপাদান হয়েও কাজে লাগতে পারে। আপনার চোখে দেখা এমনই দু একটা ঘটনা হয়তো হাজারো ঘটনা সাক্ষী হিসেবে ইতিহাসে জায়গা করে নিতে পারে। আমি তার দূরদর্শিতা সম্পন্ন কথা শুনে বিমোহিত হয়ে পড়লাম। তার চোখের উপর আমার বিস্মিত দৃষ্টির পলক পড়ছে না। তিনি আবার বলতে লাগলেন, আমার কথা শুনে আপনি অবাক হচ্ছেন না? আমার আপনার হায়াত কতদিনে জানা নেই, তবে কথা নিশ্চিত করে বলা যায়, এই জমিনে খোদার রাজ কায়েমের লক্ষ্যে যে পরিমাণ মুসলমানের খুন ঝরেছে, জুলুম নির্যাতনের যে পাহাড় এখানে গড়ে উঠেছে, মজলুমের যে পরিমাণ আহাজারি ধ্বনিত হয়েছে ইথারে পাথারে, তাতে এখানে কোরআনের দীর্ঘস্থায়ী শাসন কায়েম হতে আর বেশি দেরি হবার কথা নয়। কারণ দিনের মহিরুহ গড়ে উঠতে শহীদের খুনরাগা মাটির চেয়ে উর্বর মাটি আর কি হতে পারে। একটু দম নিয়ে বললেন, যাবেন? চলুন। সেই সাথে 2-3 মাইল হেঁটে পরীক্ষা হয়ে যাক দীর্ঘ সফরের জন্য আপনি কতটুকু সুস্থ হয়ে উঠেছেন। আমি একটা ঢোক গিলে বললাম, আপনার সাথে কাশ্মীরের ভূমিতে চলতে পারাটা আমার জন্য গর্বের বিষয়। আমি প্রস্তুত। চলুন দেখি আপনার পরীক্ষায় আমার ফলাফল কি আসে। 2-2.5 মাইল হেঁটে আমরা একটা নতুন তৈরি মসজিদ ও মাদ্রাসায় এসে হাজির হলাম। এর উত্তর পাশে ঘন জঙ্গল, একটা বিশাল মাঠের পশ্চিম পাশে মসজিদ এবং উত্তর পূর্ব দিকে এল প্যাটার্নের লম্বা মাদ্রাসা ঘর। মাদ্রাসার বিপরীতে আঙ্গুর ও আপেলের বাগান। নয়ন অভিরাম প্রাকৃতিক পরিবেশে গড়ে ওঠা মাদ্রাসার বিশাল মাঠে ছোট ছোট ছেলেরা খেলা করছে। শেখ ওসামাকে জিজ্ঞেস করলাম, জায়গাটার নাম কি? তিনি জবাব দিলেন, গত 4 বছর আগে এই অঞ্চলটা আমাদের কবজায় আসার পর এর নামকরণ করা হয়েছে জাহানাবাদ। আগে এর নাম ছিল কৃষ্ণপুর। মাদ্রাসার গেটে দেখলাম উর্দু এবং ইংরেজিতে লেখা জাহানাবাদ নূরজাহান মাদ্রাসা। আমরা প্রাচীর ঘেরা মাদ্রাসার গেট দিয়ে ভিতরে প্রবেশ করলাম। শেখ ওসামার কাছে আবার জানতে চাইলাম, নূরজাহান কি? তার নামেই এই জায়গাটারও নামকরণ করা হয়েছে কিনা। জবাবে বললেন, হ্যাঁ, নূরজাহানের নামেই এর নামকরণ হয়েছে। এই মহিষী কুমারী সম্পর্কে পরে আপনাকে বিস্তারিত বলবো, আগে ঘুরে ফিরে দেখে নিন মাদ্রাসা চত্বরটি। দুজনই মাদ্রাসা চত্বর ঘুরে মসজিদের দিকে অগ্রসর হচ্ছে। ঠিক এই সময় মাগরিবের আজান পড়ল। আমাদের সাথে মাদ্রাসার 2 জন শিক্ষকও মিলিত হলেন। দেখে মনে হলো শেখ ওসামাকে তারা যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন। সালাম এবং কুশল বিনিময়ের পর আমাদের সঙ্গে ঘুরে ঘুরে মাদ্রাসার বিভিন্ন কর্মকাণ্ডের খবরাখবর জানালেন শেখ ওসামাকে। ভাই ওসামা আমার সম্পর্কে তাদের কাছে কি যেন বললেন। তারপর থেকেই সব কথা আমার সামনে তারা অকপটে আলোচনা করছেন। তাদের আলোচনার রেশ ধরে বুঝতে পারলাম, মাদ্রাসায় দ্বীনি শিক্ষার পাশাপাশি ছাত্রদের এমনকি নতুন মুজাহিদদেরও এখানে সামরিক ট্রেনিং দেওয়া হয়। মার্চের শেষ সপ্তাহ হলেও এখনও সন্ধ্যার পর থেকে বেশ ঠান্ডা পড়ে। আমার আনা পোশাক ওসামাদের বাড়িতে ওঠার পর খুব কমই পরা হয়েছে, কারণ আমার পোশাক এখানকার আবহাওয়া ও পরিবেশের সাথে সম্পূর্ণই বেমানান। তাই মেজবানদের অনুরোধে শেখ ওসামার কিছু পোশাক আমি নিয়মিতই ব্যবহার করছি। আজও তারই একটা লম্বা ঢিলেঢালা পোশাক পরেছি। এখানকার ভাষায় একে কেরন বলে। মাগরিবের নামাজ শেষ হয়েছে। মাদ্রাসার ছাত্ররা নামাজ পড়ে মসজিদ ত্যাগ করেছে, অন্যান্য মুসল্লিও। 2 রাকাত নফল পড়ে ভাই ওসামার সাথে তাসবিহ পাঠ করছি। এ সময় মসজিদের ডান দিকের কোণে আমার দৃষ্টি পড়ল। মোমবাতির মৃদু আলোয় লক্ষ্য করলাম একজন পৌরবৃদ্ধ বসে অর্ধনির্মিলিত চোখে এক ধ্যানে জিকির করছেন। এতটুকু দূরে বসেও লক্ষ্য করলাম তার চুল দাড়ি সব সাদা। মোনাজাত শেষে তাকিয়ে দেখি তিনি সেখানে নেই। শেখ ওসামাও কেবল মোনাজাত শেষ করেছেন। এ সময় 35-40 বছর বয়সের একজন লোক ক্র্যাচে ভর দিয়ে মসজিদে প্রবেশ করলেন। আমাদের উদ্দেশ্য করে বললেন,
হজরত মির্জা সাহেব তার কামরায় আপনাদের জন্য ইন্তজাম করছেন। শেখ ওসামা চোখ ইশারায় আমাকে উঠতে বলে তিনিও উঠে দাঁড়ালেন। আমরা এক পা কাটা ক্রেয়াচোলা লোকটির অনুসরণ করে মসজিদের সামনে একটি কামরায় উপনীত হলাম। ঘরে ঢুকেই চিনতে পারলাম হজরত মির্জা সাহেব মসজিদে দেখা সেই বৃদ্ধ লোকটি। শেখ ওসামা বৃদ্ধ লোকটির কদমবুচি করার সাথে সাথেই তিনি তাকে জড়িয়ে ধরে কপালে চুমু খেলেন। আমিও সশব্দে সালাম দিয়ে হাত দুটি বাড়িয়ে দিলে শেখ ওসামা আমাকে পরিচয় করিয়ে দিয়ে বললেন, মাহমুদ সাহেব, উনি আমাদের একজন মুরব্বী, যাদের দোয়া এবং প্রেরণায় আমরা জেহাদের ময়দানে হিম্মত পাই। ঘরে বসার মতো কোনো আসন নেই। একটা টেবিলের উপর কোরআন হাদিস ও বিভিন্ন ধর্মীয় কিতাবাদি রাখা একটা সাধারণ চৌকিতে বিছানা পাতা। বৃদ্ধ লোকটি আমাদের বিছানায় বসতে আহ্বান করলে নিঃশব্দে বসে পড়লাম। আমাদের এই ঘরে যিনি নিয়ে এসেছেন তিনি বেরিয়ে গেলেন। মির্জা সাহেব শেখ ওসামাকে লক্ষ্য করে বললেন, বেটা, কতদিন পর তোমাকে দেখলাম। এই বুড়োটার কথা বুঝি তোমার মনে পড়ে না? তোমাকে দেখে যে দিলে কতটা শান্তি পাই তা বোঝাতে পারবো না। আমি স্পষ্ট দেখতে পেলাম বৃদ্ধ লোকটির কটোরাগত উজ্জ্বল চোখ দুটিতে দুফোঁটা অশ্রু চিকচিক করছে। বয়সের তুলনায় মনে হলো একটু বেশি বুড়ো হয়ে গেছেন তিনি। চুল দাড়ি সাদা পাটের মতো দেখালেও চামড়ায় ভাঁজ পড়েনি। দেহের তুলনায় মনের উপর যে অনেক বেশি ঝড় বইছে তা তার কপালের বলিরেখা আরও বেশি করে মনে করিয়ে দেয়। শেখ ওসামা এই বৃদ্ধের সাথে বেশ অন্তরঙ্গ হয়ে জেহাদের বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ কর্মকৌশল সম্পর্কে বিস্তারিত আলাপ আলোচনা করলেন। এ ফাঁকে মাদ্রাসার এক ছাত্র ঝুড়ি ভর্তি কিছু ফলমূল দিয়ে গেল। বৃদ্ধের আদেশে আমরা তা খেলামও কিছু। শেখ ওসামা বললেন, চাচাজান, সেবার আপনার কাছ থেকে বিদায় নিয়ে যাবার পর একদিনের জন্য ছুটি নেইনি, তাই আপনার সাথে দেখা করতে পারিনি। লড়াইয়ের ময়দানে আপনাদের কথা মনে করেই তো প্রেরণা লাভ করি, আর আপনাদের ভুলে যাওয়া তো আমার অস্তিত্বকে ভোলার শামিল। দোয়া করুন আপনারা বেঁচে থাকতেই যেন পুরো কাশ্মীরকে আল্লাহ পাক মুক্ত করে দেন। বেটা, আমার দোয়া হামেশা তোমাদের উপর থাকে। তোমাদের জন্য দোয়া করা ছাড়া আল্লাহর কাছে আমার আর চাইবার কি আছে বলো? তবু অনেকদিন তোমাকে না দেখলে মনের ভিতর কেমন যেন তোলপাড় শুরু হয়। চাচাজান, করিম খান ভাইকে দেখলাম, উনি এখানে কতদিন? অনেকদিনই তো হয়ে গেল। তুমি চলে যাবার মাসখানেক পরই তাকে ডেকে এনে মাদ্রাসায় শিক্ষকতার কাজে লাগিয়ে দিলাম। তুমি তো জানোই ছেলেটা কত দুঃখী। নির্মমভাবে পরিবারের সবাইকে হারিয়ে এখন জুলুম নির্যাতনে একেবারে পঙ্গু হয়ে হতাশায় হাবুডুবু খাচ্ছিল। কেবল অবশিষ্ট একখানা পা নিয়ে যখন জীবনের প্রতি একেবারে বীতশ্রদ্ধ হয়ে পড়েছিল, তখন এখানেই ডেকে আনলাম ওকে। আমার মতো আরেক দুঃখীজনের কাছে এসে ছাত্রদের পড়িয়ে এখন কিছুটা সান্ত্বনা খুঁজে পেয়েছে বলে মনে হয়। খুব ভালো করেছেন চাচাজান, ওর দিকে ভালো করে তাকাতেও কষ্ট হয়। আজ তাহলে ওঠার ইজাজত দিন। সঙ্গে মেহমানটির অসুস্থতার কথা তো আপনাকে বললামই। ওনাকে নিয়ে বাড়িতে পৌঁছতে রাত হয়ে যাবে। বর্তমান পরিস্থিতিতে কখন আমার প্রতি কী নির্দেশ আসে বলা তো যায় না। হতে পারে এটাই আপনার সাথে শেষ দেখা। বৃদ্ধ লোকটি আমাদের গেট পর্যন্ত এগিয়ে দিলেন। দুজনকেই বুকের কাছে টেনে নিয়ে মাথায় হাত বুলিয়ে কি যেন দোয়া করলেন। আমরাও আলবিদা বলে রাস্তায় নেমে পড়লাম। পথে চলতে চলতে শেখ ওসামাকে জিজ্ঞাসা করলাম, একটি পাকাটা ক্রেয়াচলা লোকটি করিম খান কিনা? তিনি গম্ভীর মুখে বললেন, হ্যাঁ, তার নামই আব্দুল করিম খান, যার হাতে একসময় আমাদের মতো ক্লাশিনকোভ, রকেট লঞ্চার, গ্রেনেড, মেশিন গান অথবা ভূমিমাইন শোভা পেত, যার চোখের তারা এখনও স্বাধীনতার জন্য লড়াই করার আকুতি জ্বলজ্বল করে জ্বলে। অসহায় পঙ্গু অবস্থায় তার হাতে আজ শিক্ষার কলম উঠেছে। জীবনের অভিজ্ঞতা দিয়ে আজ নতুন নতুন মুজাহিদ তৈরির বিনিময়ে হৃদয়ের দগদগে ক্ষত সারাবার মলমের কাজ করছেন। বললাম, তার সম্পর্কে কিছু কি আমাকে বলা যায়? দেখলাম শেখ ওসামার মুখখানা আরও গম্ভীর রূপ ধারণ করেছে। হয়তোবা তার চোখের পাতাও কেঁপে উঠেছে। গাঢ় একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলতে লাগলেন, মাহমুদ সাহেব, কাশ্মীরের প্রতিটি শিশু জন্ম নিয়েই প্রত্যক্ষ করেছে তার মা সম্ভ্রম হারাবার ভয়ে কাতর। তার বোন সদা সর্বদা ইজ্জত লুণ্ঠনের ভয়ে এখানে সেখানে আত্মগোপন করে আছে।
তার বাবা, ভাই, চাচা, মামা কিংবা অন্য কোনো স্বজন প্রিয়জন, পাড়া প্রতিবেশীর লাশ আসছে। জানাজা হচ্ছে, শোকের মাতমে বাতাস প্রকম্পিত হচ্ছে। অথবা সে শুনতে পাচ্ছে উঠতি বয়সী কোনো যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় বাহিনী। খবর আসছে নির্যাতনের, কখনো বা তার কানে পৌঁছে যাচ্ছে তারই কোনো সহোদর পাহাড় গিরি কন্দরের কোথাও যুদ্ধরত মুজাহিদ শহীদি ঈদগাহে জামাত ভারী করার প্রস্তুতি নিচ্ছে, অথবা হিজরত করেছে প্রতিবেশী নির্ভরশীল আশ্রয়স্থল পাকিস্তানে কিংবা দূরপ্রবাসে। স্বাধীনতার আকুতি নিয়ে জন্ম নেয়া এসব শিশু বড় হয় প্রতিবাদী মানসিকতা নিয়ে। একসময় মনের অজান্তে সেই যুবকটি যোগ দেয় প্রতিরোধ যুদ্ধে, কারণ সে যখন দেখতে পায় তার জাতি শৃঙ্খলিত আধিপত্যবাদী ভারতের ব্রাহ্মণবাদী হায়নারা হিংস্র সাম্প্রদায়িকতা ছড়িয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিচ্ছে বসতির পর বসতি। খুন, ঘুম, ধর্ষণ, লুণ্ঠনে নিজ জন্মভূমি ক্ষত বিক্ষত। তখন বিবেকবান কোনো যুবকই তো আর ঘরে বসে থাকতে পারে না। তেমনি লাখ লাখ প্রতিবাদী শহীদি জামাতের একজন মুজাহিদ আব্দুল করিম খান। সোপুরে তার বাড়ি। কয়েকদিনের ছুটি নিয়ে বাড়িতে এসেছিল, আর তখনই তাকে ধরার জন্য ভারতীয় বাহিনী সেই গ্রামে ক্র্যাকডাউন বসায়। ছুটিতে আসার কারণে মুজাহিদ বাহিনীর সাথে যোগাযোগও ছিল বিচ্ছিন্ন। বিশেষত সোপুর ভারতীয় সেনাদের নিয়ন্ত্রণে থাকায় মুজাহিদদের সাথে যোগাযোগ রক্ষা করারও কোনো উপায় ছিল না। ক্র্যাকডাউনের প্রথম দিনেই ভারতীয় গোয়েন্দাদের ইঙ্গিতে ধরা পড়লেন তিনি। একই সাথে ধরে নিয়ে গেল তার যুবতী স্ত্রী ও বিবাহযোগ্য বোনটিকেও। এই সময় তার বৃদ্ধ বাপ মা গগন বিদারী চিৎকার দিয়ে হামলে পড়ে তাদের উপর। হায়নারা চোখের নিমিষে ব্রাশ ফায়ার করে বৃদ্ধ পিতামাতাকে জান্নাতে পাঠিয়ে দেয়। নরপিশাচ ভারতীয় সৈন্যরা তাদের ক্যাম্পে নিয়ে আব্দুল করিম খানের চোখের সামনে তার স্ত্রী ও বোনটিকে পালাক্রমে ধর্ষণ করে। হাত পা বাঁধা আব্দুল করিম খান এই হৃদয় বিদারক দৃশ্য সহ্য করতে না পেরে চোখ বন্ধ করেও নিস্তার পায়নি হায়নাদের হাত থেকে। চোখ বন্ধ করলেই আঙ্গুলে নখের গোড়ায় সুই ফুটিয়ে দিয়ে তাকে চোখ মেলতে বাধ্য করেছে। করিম খানের উপর জুলুম নির্যাতনের এখানেই শেষ নয়। এই দৃশ্য দেখে সে যখন সম্পূর্ণ জ্ঞান হারিয়ে ফেলল, তখন হিংস্র পশুরা তার পুরুষাঙ্গ এবং ডান পা কেটে তাকে রাস্তায় ফেলে দিয়ে আসলো। শেখ ওসামার চোখ দুটি ভিজে উঠেছে, তার কণ্ঠ জড়িয়ে আসছে। আমি অসহায়ের মতো কতক্ষণ নীরব রইলাম, কিন্তু শরীরের সব লোমকূপ তখন অজানা শিহরণে খারাপ হয়ে উঠল। মনে হচ্ছে এ মুহূর্তে এসব শয়তানদের বিরুদ্ধে লড়তে লড়তে যদি আমার মৃত্যু হয়ে যেত, তবু যেন মনে পূর্ণ শীতলতা পেতাম না। ব্যগ্র কণ্ঠে বললাম, তারপর? শেখ ওসামা একটা ঢুক গিললেন, তারপর নিজেকে একটু সামনে নিয়ে বললেন, আল্লাহর ইচ্ছায় আব্দুল করিম খান জীবিত ফিরে আসতে পেরেছেন, কিন্তু তার স্ত্রী ক্যাম্প থেকে ফিরে এসে আত্মহত্যা করে সব কষ্টের অবসান ঘটালেন। আর সেই বোনটি, সেও আজাদির বিনিময়ে নরপিচাসদের ভোগে সামগ্রী হয়ে 7 দিনের মতো ক্যাম্পে জীবিত ছিল। জানোয়ারদের পীড়নে নিজের জীবনটাই হয়ে উঠেছিল একটি দুর্বিষহ বোঝা। হয়তোবা সে মৃত্যুই কামনা করেছিল, আল্লাহ পাকও তাকে শহীদি কাফেলায় শরিক করে নিলেন। শেখ ওসামার এই কাহিনী বর্ণনায় রাতের নীরবতা যেন আরও স্তব্ধ হয়ে গেল। আমাদের ব্যথাতুর মনের প্রতি সমবেদনা জানাতে পায়ের শব্দে শব্দে রাতের পোকারাও তাদের গান থামিয়ে দিচ্ছে। আকাশে তখন শুল্ক পক্ষের চাঁদ, হালকা কুয়াশা পড়ছে। মেঠো পথ দিয়ে যেতে যেতে কেবলই মনে হচ্ছে চাঁদের আলো যেন কেমন ফ্যাকাশে লাগছে। চাঁদের আলো যেন কেমন ফ্যাকাশে লাগছে। কুয়াশার জন্য নাকি ভাই ওসামার এই কাহিনীর বর্ণনায় চাঁদের আলো এমন মলিন হয়ে উঠেছে তা বুঝে উঠতে পারলাম না। আমাদের বাংলাদেশেও এই চাঁদ আলো ছড়াচ্ছে, সেখানকার চাঁদের আলো নিশ্চয়ই এমন মলিন হবার কথা নয়। কেননা এখানকার প্রকৃতি যে নিষ্ঠুর পৈশাচিকতা ও নরকীয়তা প্রত্যক্ষ করেছে আর নিত্যদিন প্রত্যক্ষ করে চলেছে, সেখানে তা কল্পনাও করা যায় না। তাই একই চাঁদের আলো ভূপৃষ্ঠের সর্বত্রই ছড়িয়ে পড়লেও অন্যখানে তা এখানকার মতো ফিকে হয়ে দেখা দেয়নি নিশ্চয়ই। মুজাহিদ কমান্ডার শেখ ওসামাকে এত কাছে পেয়ে মনটা আমার আনন্দে ভরে উঠল। ওসামাকে কাছে পেয়ে বাড়িতে তার আম্মা ও একমাত্র ছোট বোনটি যত না খুশি হয়েছে, তার চেয়ে ঢের খুশি হয়েছে আমি। আমার কাশ্মীর মিশনে সবচেয়ে মূল্যবান
যেসব উপাদান এই কমান্ডারের সান্নিধ্যে এসে লাভ করেছি, তার অসম্ভব সুন্দর ব্যবহার, বুদ্ধি এবং প্রজ্ঞার প্রখরতা দেখে আমি এর চেয়েও বেশি চমৎকৃত হয়েছি। যে কিছু বলার লোক তিনি নন। আফগানিস্তানের লড়াইয়ের ময়দানে সফলতার সাথে কাটিয়েছেন 2টি বছর। তারপর থেকে কাশ্মীরে এসে নিজের মাতৃভূমি উদ্ধারের লড়াইয়ে লেগে আছেন। কত স্মৃতি আর রোমাঞ্চকর অনুভূতির অভিজ্ঞতা যে তার রয়েছে, সেসব আমি যদি জানতে না চাইতাম তাহলে তিনি হয়তো কখনোই বলতেন না। তিনি যেন বিরক্ত না হন সেভাবেই মওকা মতো তার মুখ থেকে শুনেছি শিহরণ জাগা দুর্ধর্ষ রোমাঞ্চকর কাহিনী, যার প্রতিটি প্লট নিয়ে তৈরি হতে পারে এক একটি কালজয়ী উপাখ্যান। করিম খানের ঘটনা শোনার পর তার নিজের দেখা কোনো ঘটনা বা বিশেষ মুহূর্তের কথা জানতে চাইলাম। তিনি বললেন, লড়াইয়ের ময়দানে এমন হাজারো ঘটনা রয়েছে যেগুলো একের পর এক মনের পর্দায় ভেসে ওঠে। ছুটির তো মৌকা নেই, তবু মাঝে মাঝে যখন সামান্য বিশ্রামে থাকি, নীরবে নিজের জীবন এবং বর্তমান জগৎ সম্পর্কে ভাবি অথবা আত্মসমালোচনায় মগ্ন হই, তখন কত না ঘটনা চোখের সামনে ভেসে আসে। এই মুহূর্তে আপনাকে কোনটা বলি তা স্থির করতে পারছি না। কিছুক্ষণ তিনি চুপ করে রইলেন, মনে মনে সম্ভবত চিন্তা করছিলেন কোন ধরনের ঘটনায় আমি বেশি খুশি হব। তারপর বললেন, কার্গিল যুদ্ধের সূচনা লগ্নের একটি ঘটনা শুনুন।